প্রিয় স্টুডেন্ট, তোমাদের প্রত্যেকেই জিওগ্রাফির অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আজকে আলোচনা হবে পশ্চিমবঙ্গের অতি গুরুত্বপূর্ণ দুটি বিষয়। একটি পশ্চিমবঙ্গের প্রধান শহরগুলি সম্পর্কে, আর পশ্চিমবঙ্গের প্রধান বন্দরগুলি সম্পর্কে। এখানে মূলত নদী বন্দর আর সমুদ্র বন্দরগুলো সম্পর্কেই আলোচনা হবে। একটু খেয়াল করবে যে বন্দর বলতে কিন্তু বোঝানো হয় যেখানে জলযানগুলো এসে নোঙর করে, আর বিমানবন্দর বলতে বোঝানো হয় যেখানে বিমানগুলো ওঠানামা করে। প্রথমেই যাই পশ্চিমবঙ্গের শহরগুলি সম্পর্কে। তো শহর সম্পর্কে আলোচনা করার আগে শহরের সংজ্ঞা জানি, আসলে শহর কাকে বলে। জেনারেলি আমরা শহর বলতে বুঝি যেখানে পাকা বাড়ি, প্রায় 100%ই পাকা বাড়ি থাকবে, রাস্তাঘাট পাকা, বিভিন্ন ধরনের অফিস আদালত, এমনকি বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল ইত্যাদি থাকবে। কিন্তু ভারতের আদমশুমারি বা সেন্সাস অফ ইন্ডিয়া ভারতের শহরগুলিকে সংজ্ঞায়িত করেছেন অন্যরকম পন্থায়। এই সেন্সাস অফ ইন্ডিয়া বা ভারতের যে আদমশুমারি রয়েছে, আদমশুমারি বিভাগ, এই বিভাগটি ভারতের শহরগুলির সংজ্ঞা দিয়েছে, যে কতগুলি ক্রাইটেরিয়া দিয়েছে। এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো থাকলে সেই বসতিটি বা সেই বসবাস এলাকাটি শহর হিসেবে চিহ্নিত হবে। তো সর্বশেষ জনগণনা 2011 সালে হয়েছিল, কিন্তু এই ভারতের শহরগুলিকে সংজ্ঞায়িত করা হয়েছিল 2001 সালে। 2001 সালে, কিন্তু 2001 সালে সংজ্ঞায়িত করা হলেও যেহেতু সেই সংজ্ঞাটা 2011 সাল পর্যন্ত কোনো রকমের চেঞ্জ হয়নি, সেহেতু 2011 সালও বলতে পারো। এই 2011 সাল বা 2001 সাল, বা শুধু এই কথাটি না লিখেও বলতে পারো যে ভারতের আদমশুমার ভারতের শহরগুলিকে সংজ্ঞায়িত করেছেন নিম্নলিখিত উপায়ে। 1 নম্বর কথা, যে কোনো বসতির জনসংখ্যা যখন 5,000-এর বেশি হবে, বসতিটির জনসংখ্যা অবশ্যই 5,000 জনের বেশি হবে, তাহলে সেইটি শহর হবে। এছাড়াও এটা প্রধান। 2 নম্বর, তার জনঘনত্ব হতে হবে প্রতি বর্গ কিলোমিটারে 400 জন। প্রতি বর্গ কিমিতে 400 জন হতে হবে জনসংখ্যা। প্রতি বর্গ কিলোমিটার মানে চারিদিকে 1 কিলোমিটার করে। এছাড়াও আরো কতগুলি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। সেখানকার 75% লোক অকৃষি কাজে নিযুক্ত থাকতে হবে। অকৃষি কাজে নিযুক্ত থাকতে হবে। অকৃষি কাজ মানে কি? কৃষি কাজ ছাড়া অন্য কাজে, সে হতে পারে সার্ভিস বা সেলসম্যান বা অন্য কিছু। এইরকম ক্রাইটেরিয়া, 3টে ক্রাইটেরিয়া থাকবে। জনসংখ্যা হতে হবে 5,000 জনের বেশি কোনো একটা বসতির, জনঘনত্ব হতে হবে প্রতি বর্গ কিলোমিটারে 400 জনের বেশি, আর তার 75% লোক অকৃষি কাজে নিযুক্ত থাকবে। তাহলেই ওই বসতিটিকে শহর হিসেবে গণ্য করা হবে, আর সেই শহরটাকে বলা হবে সেন্সাস টাউন। সেন্সাস শহর বা সেন্সাস টাউন। এই কথাগুলো কিন্তু 10ম শ্রেণীতেও রয়েছে হুবহু। এখানে যা রয়েছে 10ম শ্রেণীতেও ঠিক একই রকম ভাবে রয়েছে, তার জন্য তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে নিবে এই কথাগুলিকে। এটুকুই হচ্ছে ভারতের যে কোনো শহরের সংজ্ঞা। যদি ভারতের শহরের সংজ্ঞা আছে বা পশ্চিমবঙ্গের শহরের সংজ্ঞা আছে, তাহলে এই কথাটি লিখতে হবে।
যা ভারতের আদমশুমারি অনুসারে শহরকে সংজ্ঞায়িত করা হয়েছে নিম্নলিখিত উপায়ে। জনসংখ্যা হতে হবে 400 জনের বেশি, জনঘনত্ব হবে জনসংখ্যা হতে হবে 5,000 জনের বেশি, জনঘনত্ব হবে প্রতি বর্গ কিলোমিটারে 400 জনের বেশি, 75% বেশি লোক অকৃষিকাজে নিযুক্ত থাকবে। আর একটা রয়েছে যেটা যে সরকার প্রদত্ত বা সেন্সাস প্রদত্ত ওই বসতিটির একটি সার্টিফিকেট থাকতে হবে যে এই শহরটি বসতিটি একটি শহর হিসেবে পরিগণিত বা পরিচিত, তাহলে কিন্তু সেটা শহর হিসেবে চিহ্নিত হয়। তো এইরকমভাবে আমাদের ভারতের অসংখ্য শহর রয়েছে, পশ্চিমবঙ্গের অসংখ্য শহর রয়েছে। প্রায় পশ্চিমবঙ্গের এখন বর্তমান শহরের সংখ্যা 400-400 কাছাকাছি। এবারে যাই পশ্চিমবঙ্গে যে মুখ্য মুখ্য শহরগুলি রয়েছে সেই শহরগুলিতে। আরো কয়েকটা কথা বলি যে শহর ছাড়াও নগর কিন্তু একটা কথা রয়েছে। নগর জনসংখ্যা যখন 1 লক্ষের বেশি হবে, 1 লক্ষের বেশি, তখন সেটাকে বলবে নগর। জনসংখ্যা যখন 10 লক্ষের বেশি হবে, 10 লক্ষের বেশি, সেটাকে বলবে মহানগর। মহানগর বলবে। আবার যদি জনসংখ্যা 50 লক্ষের বেশি যায় সেটাকে বলবে মেগা সিটি। মেগা সিটি 50 লক্ষ যদি জনসংখ্যা তার 50 লক্ষের বেশি হয়, বৃহৎ সিটি, মেগা সিটি। এই সমস্ত কথাগুলি কিন্তু তোমাদের দশম শ্রেণীতে থাকবে, নগর, মহানগর, আবার মেগা সিটি, এই কথাগুলি। নবম শ্রেণীতে অবশ্য নেই। কলকাতা শহর সম্পর্কে আছে, তোমরা কলকাতা শহর সম্পর্কে হয়তো ইতিহাসে পড়ে থাকবে যে কলকাতা একটি ঐতিহাসিক শহর। এই কলকাতা শহরের গোড়াপত্তন করেছিলেন ইংরেজরা 1690 সালের পরে। 1690 সালে এই বাংলার নবাবদের কাছ থেকে ইংরেজরা কিন্তু এই কলকাতার নামে একটা দক্ষিণবঙ্গে অ্যাকচুয়ালি বাণিজ্য করার ছাড়পত্র পেয়েছিল। তারাই এই 1690 সালের পরে বা 90 সালেই একজন ছিল জব চার্নক। জব, সেটা তোমরা জানো, জব চার্নক এর নামটা জানো। এই জব চার্নক কলকাতা শহরের গোড়াপত্তন করেছিলেন 3টি গ্রাম নিয়ে। 3টি গ্রাম কি ছিল? সুতানুটি, কলিকাতা আর গোবিন্দপুর। এই 3টি গ্রাম নিয়ে কলকাতা শহরের গোড়াপত্তন হয়েছিল। দিয়ে এই 3টি শহরকে, এই 3টি গ্রামকে একত্রে করে শহরটির নাম দেওয়া হয়েছিল কলিকাতা। প্রথমে ছিল কলিকাতা, কিন্তু ইংরেজরা বলতো ক্যালকাটা। ক্যালকাটা থেকেই পরবর্তীকালে কলকাতা কথাটি এসেছে। এই কলকাতা অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গের ঠিক দক্ষিণে হুগলি নদীর পাড়ে, হুগলি নদীর পূর্ব পাড়ে। পশ্চিম পাড়ে রয়েছে হাওড়া। তো কলকাতা ভারতের একটি বৃহত্তম শহর এবং ভারতের পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর আর ভারতের তৃতীয় বৃহত্তম শহর। ভারতের তৃতীয় বৃহত্তম শহর। এই শহরের জনসংখ্যা যদি মূল শহরে জনসংখ্যা ধরা হয় তাহলে কিন্তু 44 লক্ষের কিছু বেশি 2011 সালের আদমশুমারি অনুসারে। কিন্তু বৃহত্তর কলকাতার জনসংখ্যা প্রায় 1,41,00,000 বেশি 2011 সাল অনুসারে। তো 1 কোটির জনসংখ্যা তার থেকেও বেশি, মানে বুঝতে পারছো একটা শহরের মানে বিস্তার কতটা রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পার্শ্ববর্তী এলাকাগুলি রয়েছে। রাজারহাট, সল্ট লেক, বড় বড় ছোট ছোট, এর পাশে আবার বড় বড় জনবসতি গড়ে উঠেছে, এর সঙ্গে কানেক্ট হয়েছে বারাসত। ধীরে ধীরে আয়তন ধীরে ধীরে বাড়ছে। তো কলকাতা
ব্রিটিশ আমলে এই কলকাতায় ছিল পশ্চিমবঙ্গের ভারতের রাজধানী। ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা। কলকাতাকে কেন্দ্র করেই ব্রিটিশদের ব্যবসা বাণিজ্য এমনকি শাসন কার্য চালাতো। 1911 সাল পর্যন্ত এই কলকাতা ছিল ভারতের রাজধানী, ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী। এই 1911 সালের পরে কলকাতা থেকে দিল্লি চলে যায়, স্থানান্তরণ হয়ে যায় ভারতের রাজধানী। এই কলকাতার কতগুলি নাম রয়েছে। কলকাতাকে বলা হয় আনন্দের শহর। কলকাতাকে বলা হয় আনন্দের শহর বা সিটি অফ জয়। আবার বলা হয় প্রাসাদের শহর, বা সিটি অফ প্যালেসেস। উঁচু উঁচু বাড়ি এখানে কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে, বা উঁচু উঁচু অট্টালিকা, বিল্ডিং, এই জন্য একে প্রাসাদের শহরও বলা হয়। আবার এই কলকাতা হচ্ছে ভারতের একটা সাংস্কৃতিক রাজধানী বললেই হয়। ভারত, পশ্চিমবঙ্গ তথা ভারতের একটা সাংস্কৃতিক শহর। এখান থেকেই ভারতে ইংরেজদের আমলে এখান থেকে ভারতের সংস্কৃতির বিভিন্ন ধরনের নাটক, এমনকি চিত্রকলা, তারপরে বিভিন্ন ধরনের সিনেমা জগৎ, তারপরে ফুটবলের জগৎ। আবার কলকাতাকে আবার ফুটবলের মক্কাও বলা হয়। এখানে প্রচুর পরিমাণ ক্লাব রয়েছে, ফুটবল ক্লাব এই শহরে। তো এরপরে আসি এই কলকাতা শহরের পরে, এই কলকাতা কিন্তু আবার বলি, কলকাতা একটি মেট্রোপলিটন সিটি। মেট্রোপলিটন, পশ্চিমবঙ্গের রাজধানী সহ মেট্রোপলিটন শহর। মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, সেখানে একজন চেয়ারম্যান রয়েছে, যে বর্তমানে ফিরহাদ হাকিম রয়েছেন সেখানকার চেয়ারম্যান। কলকাতার শহরের মেয়র, কলকাতা শহরে যে পৌর নিগমে পৌরসভার যে চেয়ারম্যান রয়েছে তাকে মেয়র বলা হয় কলকাতার। বর্তমানে ফিরহাদ হাকিম রয়েছে। এরপরে আছে আসানসোল সম্পর্কে। আসানসোল রয়েছে এখানে পশ্চিম বর্ধমান জেলায়। তোমরা আসানসোল সম্পর্কে পড়েছো, ওখানে দুটো লৌহ ইস্পাত শিল্প কারখানা রয়েছে। এখানকার জনসংখ্যা, এই আসানসোলের জনসংখ্যা মোটামুটি 12 লক্ষের বেশি। একটু আগে বললাম যে 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরগুলোকে বলা হয় মহানগর। তো পশ্চিমবঙ্গে দুটো মহানগর রয়েছে, এক কলকাতা, দ্বিতীয় নম্বরে এই আসানসোল। দুটো মহানগর পশ্চিমবঙ্গের, কেবলমাত্র দুটো মহানগর রয়েছে, যার জনসংখ্যা 10 লক্ষের বেশি। এইখানে এর পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী, যার নাম দামোদর। দামোদর নদীর উপত্যকাতে রয়েছে। এখানে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়, তার জন্য এই বলা হয় কালো হীরের শহর। কালো হীরে, তোমরা জানো কয়লাকে বলা হয় কালো হীরে, তো একেই বলা হয় কালো হীরের শহর। আসানসোলকে বলা হয়। আসানসোলের পাড়েই রয়েছে দুর্গাপুর। এই দুর্গাপুরকে বলা হয় ভারতের রুট। বলা হয়। আসানসোলকে বলা হয় কালহীরের শহর, আর এই পাশেই রয়েছে দুর্গাপুরকে বলা হয় ভারতের রুট। ওই রুট শিল্পাঞ্চল অবস্থান করছে জার্মানিতে। জার্মানির একটা রাইন নামের নদী রয়েছে, রাইন নদীর উপত্যকাতে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় বলে ওখানে প্রচুর পরিমাণ শিল্প গড়ে উঠেছে। ঠিক একই রকম ভাবে এইখানে দুর্গাপুরের এই আসানসোলের পাশে প্রচুর কয়লা পাওয়া যায়। এর উপর ভিত্তি করে এখানে কিন্তু শিল্পাঞ্চল গড়ে উঠেছে দুর্গাপুরকে কেন্দ্র করে। ওই জন্যে ওই জার্মানির রুডের সঙ্গে তুলনা করে দুর্গাপুরকে বলছে ভারতের রুড। এবারে আসি শিলিগুড়ি সম্পর্কে।
এখানে রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলাতে কিছুটা অংশ রয়েছে আর কিছুটা দার্জিলিং জেলাতে রয়েছে। শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এই শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। কেন বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার? এর পরে রয়েছে যে ভারতবর্ষের রাজ্যগুলো, যে 7 সিস্টার্স বা 7টি রাজ্য রয়েছে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, এই সমস্ত রাজ্যগুলো রয়েছে। এই সমস্ত রাজ্যের গুলো যাওয়া যায় কেবলমাত্র, যেতে গেলে অবশ্যই এই শিলিগুড়ি হয়ে যেতে হয়। এটা দিয়েই ওই সমস্ত রাজ্যগুলোতে প্রবেশ করতে হয়, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে, এমনকি নেপাল, ভুটান এই সমস্ত দেশেও যেতে। এই জন্য এই শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এইটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের 3 নম্বর শহর, পশ্চিমবঙ্গের 3 নম্বর শহর। শিলিগুড়িতে বিশেষ করে ওখান থেকে বিভিন্ন ধরনের পণ্যগুলো, যে সমস্ত পণ্যগুলো এই কলকাতা বন্দরের মাধ্যমে আসে, বা যে সমস্ত পণ্যগুলো উত্তর পূর্ব ভারতে যায়, এই বন্দর, এই শহরে প্রথমে আসে। এই শহরটাকে বলা হয় আবার ব্রেক অফ বাল পয়েন্ট, ব্রেক অফ বাল পয়েন্ট। বা যখন উত্তর পূর্ব ভারতের কোনো একটা শহরে বা কোনো একটা রাজ্যে আমি যদি যাই, তাহলে প্রথমে আমাকে কিন্তু এখানে ট্রেন চেঞ্জ করতে হয় বা এখানে গাড়ি চেঞ্জ করতে হয়। এই জন্য এই স্থানটাকে আবার ব্রেক অফ বাল পয়েন্ট বলা হয়ে থাকে। এরপরে আসি হাওড়া। হাওড়া রয়েছে কলকাতার পাশেই। এখানে হুগলি নদীর পশ্চিম পারে, পূর্ব পারে হচ্ছে কলকাতা আর পশ্চিম পারে হচ্ছে হাওড়া, পাশাপাশি দুটো শহর। এই জন্য হাওড়া আর কলকাতাকে একসঙ্গে বলা হয় যমজ শহর বা টুইন সিটি। যমজ শহর বা টুইন সিটি বলা হয় হাওড়া। এই হাওড়াকে আবার কতগুলি নাম রয়েছে হাওড়া। এই হাওড়াকে বলা হয় ভারতের শেফিল্ড, ভারতের শেফিল্ডও বলা হয়, আবার বলা হয় ভারতের গ্লাসগো বলা হয়। ভারতের গ্লাসগো বলা হয়। আবার বলছি, এই হাওড়াকে ভারতের শেফিল্ডও বলা হয়, ভারতের গ্লাসগো বলা হয়। এই শহরটি পরবর্তীকালে কলকাতার যখন ধীরে ধীরে উত্তরণ হতে শুরু করলো, তখন কলকাতার উপর নির্ভর করে এই হাওড়া ব্রিজের অপর পারে ধীরে ধীরে এই সহযোগী একটা শহর বললেই হয়, কলকাতা শহরের সহযোগী শহর বা কলকাতা শহরের যমজ শহর পাশাপাশি। এছাড়াও যে সমস্ত ছোটখাটো শহরগুলো রয়েছে, যেমন এখানে ইংরেজ বাজার রয়েছে আমাদের মালদার। তোমরা জানো মালদা ফজলি আমের জন্য বিখ্যাত, ফজলি আমের শহর বা ম্যাঙ্গো সিটি বলা হয় মালদাকে। আরো কিছু শহর রয়েছে, যেমন এখানে বহরমপুর রয়েছে, মুর্শিদাবাদ জেলার বহরমপুর হেডকোয়ার্টার। এছাড়া বর্ধমান জেলা রয়েছে, বর্ধমান শহর, বর্ধমান রয়েছে। এরকম মেদিনীপুর রয়েছে, মেদিনীপুর, তমলুক, ছোট ছোট। এখানে রয়েছে হলদিয়া নামে শহর রয়েছে ছোটখাটো। আবার দার্জিলিং নামে শহর রয়েছে। এই দার্জিলিংকে আবার বলা হয় শৈল শহর। শৈল মানে কি? সেখানে প্রচুর পরিমাণ পর্বত বা পাহাড় অবস্থান করছে, এই জন্য তাকে বলছে শৈল শহর। নদিয়া জেলার রয়েছে এখানে একটা শহর, যার নাম নবদ্বীপ। নবদ্বীপকে বলা হয় ভারতের অক্সফোর্ড। নবদ্বীপ যে শহরটি রয়েছে নদিয়া জেলার,
তাকে বলা হয় ভারতের অক্সফোর্ড। শান্তিনিকেতন রয়েছে বীরভূম জেলায়। শান্তিনিকেতন ভারতবর্ষের একটি সাংস্কৃতিক শহর। সেখানে রবীন্দ্রনাথের বিভিন্ন ধরনের কলাকীর্তি রয়েছে, তোমরা হয়তো প্রত্যেকেই জানো। এরপরে আসি যে পশ্চিমবঙ্গের প্রধান প্রধান বন্দরগুলি সম্পর্কে, যে পশ্চিমবঙ্গে যে প্রধান বন্দর রয়েছে সেইগুলি সম্পর্কে। বন্দর বলতে যেখানে জাহাজ এসে নোঙর করে বা মাল খালাস করে, বিশেষ করে জলজাহাজ। তো পশ্চিমবঙ্গের প্রধান দুটি বন্দর, এক নম্বর কলকাতা, দ্বিতীয় নম্বর হলদিয়া, এই দুটি হচ্ছে প্রধান বন্দর পশ্চিমবঙ্গের। এই কলকাতা বন্দর ব্রিটিশ আমলে, ব্রিটিশ সাম্রাজ্যের সময়ই প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশরাই মূলত করেছিলেন। ভারত থেকে পণ্যগুলো ওই কলকাতা বন্দরের মাধ্যমে তারা ব্রিটেনে নিয়ে যেত, তাদের দেশে। আর ওখান থেকে বিভিন্ন ধরনের পণ্যগুলো নিয়ে এসে ভারতের বাজারে বিক্রি করত। এই করেই কিন্তু ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। এই কলকাতা বন্দর ভারতের পঞ্চম বৃহত্তম বন্দর। কলকাতা বন্দর পঞ্চম বৃহত্তম বন্দর। আর এই দুটি এইখানে কলকাতা রয়েছে, এখানে বন্দর রয়েছে, আর একটা রয়েছে এখানে, একটা হুগলি নদীর তীরে রয়েছে কলকাতাতেই, আর একটি রয়েছে মোহনাতে, যার নাম হলদিয়া। দুটো বন্দর দুটো জায়গাতে রয়েছে। একটি রয়েছে হুগলি নদীর মোহনা অঞ্চল থেকে শুরু করে নিয়ে যে কলকাতা বন্দরটি রয়েছে, এই কলকাতা বন্দরটি প্রায় 128 কিলোমিটার, প্রায় 128 km উত্তরে ভেতরের দিকে রয়েছে, নদীর পাড়ে। তো এই হলদিয়া আর কলকাতা দুটো বন্দরই কিন্তু নদী কেন্দ্রিক বন্দর। নদী বন্দর বা নদী কেন্দ্রিক বন্দর, নদী বন্দর। বা তবে ভারতের পশ্চিমবঙ্গের সব থেকে বড় বা বৃহত্তম বন্দর হচ্ছে কলকাতা বন্দর। তারপর সেকেন্ড পজিশনে রয়েছে হলদিয়া বন্দর। হুগলি নদীর মোহনায় এই কলকাতা বন্দরের পাশেই যে হলদিয়া বন্দর প্রতিষ্ঠা করা হলো, এর কতগুলি উদ্দেশ্য রয়েছে। যদি এই কলকাতা বন্দরে কতগুলি সমস্যা দেখা দিল, সমস্যাগুলো কিরকম, যে এই কলকাতা বন্দর হুগলি নদীর তীরে রয়েছে। বন্দরে যখন কোনো জাহাজ প্রবেশ করাতে হয়, জলের যথেষ্ট পরিমাণ গভীরতা লাগে। ধীরে ধীরে এই হুগলি নদীর গভীরতা ধীরে ধীরে কমে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে নাব্যতা হ্রাস। এখানে নাব্যতা কথাটি মানে গভীরতা। ধীরে ধীরে হুগলি নদীর গভীরতা হ্রাস পাচ্ছে, তার মানে ধীরে ধীরে ওই নদী গর্তে বিভিন্ন ধরনের পলি বালি জমে গিয়ে নদীর গভীরতা কমে যাচ্ছে, যার ফলে বড় বড় জাহাজগুলো কিন্তু নদীর ভিতরের দিকে প্রবেশ করতে পারে না। এটা এক নম্বর সমস্যা। দ্বিতীয় নম্বর সমস্যা, এখানে প্রচুর অসংখ্য নদী বাঁধ রয়েছে, অসংখ্য নদী বাঁধ। যখন বেশি বেশি পরিমাণে নদী বাঁধ থাকবে তখন কিন্তু বড় বড় জাহাজগুলো ঢুকতে সমস্যা হয়। এটাও একটা গুরুত্বপূর্ণ সমস্যা। 3 নম্বর সমস্যা কি, যে এই বন্দরে নদীর প্রবাহ পথে প্রচুর পরিমাণ নদীচর। বা রিভার স্যান্ড, এই নদী চরগুলো নদীর প্রবাহ পথে প্রচুর পরিমাণ ধীরে 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 গজিয়ে উঠছে, যার ফলে বড় বড় জাহাজগুলো প্রবেশ করতে পারছে না। এই কতগুলি নাব্যতা হ্রাস, অসংখ্য নদী বা নদীচর, এই কতগুলি বড় বড় কারণের জন্য কিন্তু বড় বড় জলজাহাজগুলো নদীর প্রবাহ এই কলকাতার ভেতরে কিন্তু প্রবেশ করতে পারে না। আরো কতগুলি সমস্যা আছে, যেমন 4 নম্বরে
গুরুত্ব হ্রাস পেয়েছে কিছুটা। গুরুত্ব হ্রাস মানে কি, কলকাতার পাশে এক হলদিয়া বন্দর প্রতিষ্ঠা হয়েছে, তারপরে এখানে উড়িষ্যা রয়েছে, তারপরে আর একটু নিচে রয়েছে বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশের একটি বড় বন্দর। এই কতগুলি বন্দর পাশাপাশি প্রতিষ্ঠা হওয়ার ফলে কিন্তু কলকাতা বন্দরের গুরুত্ব ধীরে ধীরে কমে গেছে। এটাও কিন্তু একটা কলকাতা বন্দরের সমস্যা। তার এই গুরুত্ব হ্রাস কথাটিকে তোমরা বলতে পারো এর পশ্চাৎভূমি হ্রাস। পশ্চাৎভূমি হ্রাস। ভূমি হ্রাস, পশ্চাৎভূমি হ্রাস কথাটি বলতে পারো। পশ্চাৎভূমি মানে কি একটু বলে রাখি, যে পশ্চাৎভূমি একটা বন্দর কতগুলি এলাকাকে পরিষেবা প্রদান করে, মানে কতগুলি স্থানের যে সমস্ত স্থানগুলি ওই বন্দরের মাধ্যমে উপকৃত হয়, বন্দর থেকে ওই যে বিদেশ থেকে যে সমস্ত পণ্যগুলো আসে ওই বন্দরে, ওই পণ্যগুলো যে সমস্ত অঞ্চলে বণ্টিত হয়, এই বণ্টিত যে সমস্ত অঞ্চলে বণ্টিত হয় ওই এলাকাটাকে বলা হয় ওই বন্দরের পশ্চাৎভূমি। তো কলকাতা বন্দরের পশ্চাৎভূমি কিন্তু পুরো উত্তর পূর্ব ভারত সহ পশ্চিমবঙ্গ তো রয়েছেই, তারপরে ঝাড়খণ্ড, বিহার, তারপরে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এছাড়াও নেপাল, ভুটান, এই সমস্ত অংশও কিন্তু এই কলকাতা পশ্চাৎভূমির অন্তর্গত। আবার উড়িষ্যারও কিছুটা অংশ, উত্তরপ্রদেশ, এমনকি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশেরও কিছুটা অংশ কলকাতার মাধ্যমে পণ্যগুলো আদান প্রদান করে। ধীরে ধীরে নতুন নতুন কতগুলি বন্দর নিচের দিকে অন্যান্য রাজ্যে স্থাপিত হওয়ার কারণে কলকাতা বন্দরের পশ্চাৎভূমি হ্রাস পেয়ে গেছে, মানে এর গুরুত্বটা কিছুটা হ্রাস পেয়েছে, এটাও এর একটি সমস্যা। আর একটা কথা, যে কলকাতাতে ধীরে ধীরে জমির পরিমাণ খুবই বাড়ছে, বা এখানে রয়েছে 5 নম্বরে স্থানের অভাব, বা তোমরা পয়েন্টটা এভাবে করতে পারো, স্থানাভাব বা স্থানের অভাব। স্থানের অভাব, ধীরে ধীরে এর পরিমাণ বাড়ছে, জাহাজের পরিমাণ বাড়ছে, জাহাজ নোঙ্গর করার জন্য পর্যাপ্ত কিন্তু সেখানে কলকাতার যে বন্দরটা রয়েছে খিদিরপুর ডক, তোমরা কলকাতাতে গেলে দেখতে পাবে খিদিরপুর ডক নামে, যেখানে বিশেষ করে জাহাজগুলো নোঙ্গর করা হয় সেইগুলোকে বলা হয় ডক। এই খিদিরপুর ডকে গেলেই দেখতে পাবে ওখানে জাহাজগুলো লাগানো থাকে, জাহাজ লাগানোর সমস্যা রয়েছে। আবার অত্যাধিক জমির মূল্য হওয়ার কারণে সেখানে কিন্তু মাল খালাস করার জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করতে হয় সেই প্ল্যাটফর্মেরও অভাব রয়েছে। বা পোতাশ্রয় কথাটি পরীক্ষাতে আসতে পারে। পোতাশ্রয়, পোত মানে হচ্ছে জাহাজ, আশ্রয় যেখানে আশ্রয় নেয়। তো জাহাজ কোনো বন্দরের যে অংশে আশ্রয় নেয় সেই আশ্রয়কারী স্থানকে বলা হয় পোতাশ্রয়। পোতাশ্রয় কথাটিও কিন্তু পোতাশ্রয়, পশ্চাৎভূমি, এগুলো কিন্তু তোমাদের 10ম শ্রেণীতে জেনারেলি হয়তো থাকতে পারে, 9ম শ্রেণীতে খুবই কম রয়েছে, তবে এই সমস্ত বিষয়গুলো জানলে তোমাদের সুবিধে রয়েছে। এই কতগুলি সমস্যার সমাধানের জন্য মুখ্যত এই তিনটে সমস্যা, নাব্যতা হ্রাস, অসংখ্য নদীবাঁধ আর নদীচর, এই কতগুলি কারণের জন্য হুগলি নদীর মোহনায় একটি নতুন করে বন্দর প্রতিষ্ঠা করা হয়েছে, যার নাম এই হলদিয়া বন্দর। হলদিয়াকে বলা হয় কলকাতার সহযোগী বন্দর। কলকাতার সহযোগী বন্দর বলা হয়, কলকাতার সহযোগী বন্দর বলা হয়, সহকারী বন্দর। বড় বড় জাহাজগুলো এই হলদিয়াতে এসে লাগবে, ছোট ছোট জাহাজের মাধ্যমে কিন্তু পরবর্তীতে ওই কলকাতা বন্দরে ট্রান্সফার করবে বা স্থানান্তরণ করবে। ধীরে ধীরে এই কলকাতা বন্দরের গুরুত্ব হ্রাস পাচ্ছে, আর হলদিয়া বন্দরের কিন্তু গুরুত্ব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই হলদিয়া বন্দরটি রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় সমুদ্রের তীরে রয়েছে, সমুদ্রের ধারে হুগলি নদীর মোহনায়। আর এই হলদিয়া বন্দরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, যার নাম হলদিয়া শিল্পাঞ্চল।
তোমরা দশম শ্রেণীতে এই হলদিয়া সম্পর্কে অনেকগুলি প্রশ্ন পড়বে বা অনেক বিষয় এখান থেকে জানতে পারবে। পেট্রো রাসায়নিক শিল্প কারখানা এখানে প্রচুর পরিমাণে গড়ে উঠেছে। এই বন্দরগুলোতে বিশেষ করে বিদেশ থেকে আমদানি হয়ে আসে কাঁচা তেল বা কাঁচা খনিজ তেল আর বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, দামি দামি শিল্পের যন্ত্রাংশগুলি। তারপরে এছাড়াও কিছু কিছু বন্দর রয়েছে, যেমন ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার এখানে রয়েছে দক্ষিণ 24 পরগনা, ছোটখাটো বন্দর ডায়মন্ড হারবার এখানে রয়েছে। তারপরে রয়েছে কিছু কুলপি নামে বন্দর, ঠিক এখানেই রয়েছে। এছাড়াও এগুলো কিন্তু পরীক্ষাতে সেরকম আসে না, আসে কলকাতা আর হলদিয়া। কিছু মৎস্য বন্দর রয়েছে, ছোটোখাটো মৎস্য বন্দর, বিশেষ করে মাছগুলি বিদেশে রপ্তানি হয় বা ওখানে মাছের বাজার রয়েছে, এইরকম বন্দর। যেমন রয়েছে শঙ্করপুর, তোমরা যদি দীঘা যাও, দীঘার পাশে এখানে রয়েছে শঙ্করপুর, তার পাশেই রয়েছে দীঘার পাশে আরেকটি জুনপুর। আর দক্ষিণ চব্বিশ, এগুলো দুটোই রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। এই শঙ্করপুর আর জুনপুর দুটোই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায়। আর যদি তোমরা দক্ষিণ 24 পরগনা জেলায় যাও, তাহলে এই কাকদ্বীপে, এখানে রয়েছে একটি কাকদ্বীপ নামের দ্বীপ, এই কাকদ্বীপে রয়েছে একটি বন্দর। আর একটি রয়েছে এখানে একটি দ্বীপ ফ্রেজারগঞ্জ, দুটো পাশাপাশি সমুদ্র বন্দর, এই সমুদ্র মৎস্য বন্দর। আর একটি বন্দর এখানে প্রতিষ্ঠা হওয়ার কথা বর্তমানে চলছে, যে সুন্দরবনের সব থেকে বড় দ্বীপ, যার নাম সাগরদ্বীপ। এই দ্বীপটার নাম সাগরদ্বীপ। এই সাগরদ্বীপে একটা বড় বন্দর প্রতিষ্ঠা হওয়ার কথা এখানে কিন্তু চলছে, হয়তো হতে পারে। তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে, ছোটখাটো প্রশ্ন আসার সম্ভাবনা এখানে বেশি। যদি একটা 3 মার্কের প্রশ্ন আসে, তাহলে এইটা আসতে পারে যে কলকাতা বন্দরের বিভিন্ন রকমের সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করে। তাহলে এইগুলো হচ্ছে কলকাতা বন্দরের সমস্যা। কলকাতা বন্দরের সহযোগী বন্দরকে হলদিয়া বলতে পারে যে পশ্চিমবঙ্গের দুটো বন্দরের নাম লিখো, হলদিয়া, কলকাতা। এগুলো কেমন বন্দর? নদী বন্দর। আর পশ্চিমবঙ্গের গ্লাসগো কাকে বলা হয়? হাওড়াকে। পশ্চিমবঙ্গের শেফিল্ড কাকে বলা হয়? হাওড়াকে। ভারতের রুড কাকে বলা হয়? দুর্গাপুরকে। ভারতের অক্সফোর্ড কাকে বলা হয়? নবদ্বীপকে। ম্যাঙ্গো সিটি কাকে বলা হয়? মালদাকে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? শিলিগুড়িকে। আনন্দের শহর কাকে বলা হয়? কলকাতাকে। ঠিক এরকম করে আসতে পারে। বলতে পারে পশ্চিমবঙ্গের দুটো মৎস্য বন্দরের নাম লিখে, তাহলে শঙ্করপুর, জুনপুর, কাকদ্বীপ, এরকম করে ফ্রেজারগঞ্জ, এরকম করে লিখতে পারো। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে উপস্থিত হব পরের দিন।